শুনতে পাচ্ছ? জি স্যার। ওকে, আমার এসে একটু প্রবলেম ছিল, এই জন্য শোনা হচ্ছিল না। ওকে, এখন শোনা হচ্ছে। ওকে ডিয়ার স্টুডেন্ট, আজকে আমরা আমাদের দশম অধ্যায়। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ওকে, তো স্যার আমাদের রেজাল্ট কি আপনি বের করতে পেরেছেন? রেজাল্টটা বের করতে পারি নাই, আমি ট্রাই করছিলাম। তো আমি দেখি ওই যে টেকনিশিয়ানের সাথে একটু কথা বলে আমি ইয়ে করব, দেখি এই সপ্তাহের মধ্যে ইনশাল্লাহ দিয়ে দেবো। হ্যাঁ, তোমরা ওরিদ হয় না, টেনশন করো না। তবে রেজাল্ট কেউ কেউ দিছে, আমি এটা খোঁজ নিচ্ছি আর কি। হ্যাঁ, কেউ কেউ দিছে, তো আমি এটা ওই পারি নাই, এটা ইয়ে করে ঢুকে অনেক ট্রাই করলাম কিন্তু পারি নাই। তো আমি দেখি টেকনিশিয়ানের সাথে কথা বলে, আজকে পারবো না, আজকে একটু ব্যস্ত থাকবো, কালকে আমি ট্রাই করবো ইনশাল্লাহ। হ্যাঁ, আজকে আমার ওই কালকে অনেকগুলো ক্লাস আছে, 3টা ক্লাস কালকে, তো সেগুলো আবার রেডি করে ইয়ে করার জন্য একটু সময় লাগবে। আর আজকে একটু তোমাদের ক্লাস দেরি করে নেওয়ার কারণ ওই আমাদের কলেজের অনার্স 4th ইয়ারের একটা খাতা ছিল, ওটা আবার সাবমিট করার লাস্ট ডেট ছিল আজকে। তো ওইটা কাজ শেষ করে জমা দিতে গিয়ে কোনো দেরি হয়েছে আর কি। ওকে ডিয়ার স্টুডেন্ট, এনি হাউ, তো তোমরা সবাই তো ইনফর্ম না, সবাই জানে না, আমি তো শিডিউলটা দিয়ে দিছিলাম আগেই। জি স্যার। ওকে ওকে, তো ঠিক আছে, ইনশাল্লাহ আমরা তাহলে আমাদের ক্লাসের কার্যক্রম শুরু করি। ইনশাল্লাহ আজকে আমরা আমাদের এই ইসের দশম অধ্যায়ের, আমরা দশম অধ্যায় নিয়ে আলোচনা করছিলাম। দশম অধ্যায়ের লাস্ট ক্লাস বলা যায়, সিকিউ নিয়ে আমরা আলোচনা করব। সিকিউ সিকিউ এর তোমার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। 4টা সিকিউ আমরা এখানে উপস্থাপন করেছি, তার মধ্যে 2টা সিকিউ এর আমরা বুঝাই দিব পুরাটাই, আর হচ্ছে আর 2টা সিকিউ একেবারে তোমাদের জন্য রেখে দেয়া, যে তোমরা এটার আনসারটা তৈরি করবে। ঠিক আছে, তো দেখা যাক, আমি হিন্টসটা দিয়ে দেবো 2টার, আর 2টার হিন্টস দেব না, এই বাকি 2টার তোমাদের এটা তৈরি করতে হবে। ওকে, তো আজকে আমরা প্রথম যে সিকিউটা নিয়ে আলোচনা করব সেটা দেখা যাক। আমরা উদ্দীপকটা নিয়ে প্রথমে ইয়ে করি, আলোচনা করি, তারপরে আমরা ইনশাআল্লাহ। হ্যালো স্যার। হ্যাঁ স্যার বলেন। স্যার আমাদের বেতনের ব্যাপারে যদি একটু বলতেন। আচ্ছা, বেতনের ব্যাপারে হচ্ছে লকডাউনটা খোলার পর তোমাদেরকে ফার্দার নোটিশ দেওয়া হবে। হ্যাঁ, তো এটা নিয়ে অরিড হওয়ার কিছু নেই। তবে এটা এখন যেহেতু আবার সম্ভবত 14 তারিখ থেকে একটা লকডাউন আসবে এরকম একটা, এবং কঠোরভাবে সম্ভবত সেটা মেনটেন করবে, সেরকম একটা ঘোষণা আসছিল, জানি না সেটার ফাইনাল ঘোষণা এখনো আসছে কিনা। তো এই ব্যাপারে যদি কোনো নির্দেশনা থাকে বা কবে এটা দিতে হবে, সেটার আমি ইয়েটা তোমাদেরকে আপডেটটা আমি এই ফেসবুক গ্রুপে আমি নোটিশটা দিয়ে দিতে পারবো। হ্যাঁ, আপলোড করে দিব, তখন তোমরা দেখে নিতে পারবে। স্যার কালকে তো আমাদের অফ আছে, মানে কালকে আর কি লকডাউন নেই, পরশুদিন থেকে লকডাউন, তো কালকে কি আমরা এসে টাকা জমা দিয়ে যাব? কালকে তোমরা এমনি আসলে আমি ঠিক বুঝতে পারছি না, কারণ এই ধরনের কোনো নোটিশ এখনো দেয় নাই। হ্যাঁ, যে কালকে তোমরা দিতে পারবা সেরকম কোনো নোটিশ এখনো পর্যন্ত দেয় নাই, যে কারণে এখনো বলতে পারছে না। কারণ তোমাদেরকে জানাই দেওয়া হবে। হ্যাঁ, এখনো পর্যন্ত ইয়ে করার দরকার নেই, কারণ অফিস যেমন আজকে অফিস কিছুটা খুলছিল, স্যার দেখলাম প্রিন্সিপাল স্যারও আসছে, কারণ আমিও একটু কলেজে গিয়েছিলাম একটা ইমার্জেন্সি কাজে। তো মানে খুবই শর্ট, কিছু এমপ্লয়িরা আসছে, সবাই আসে নাই। তো এই হচ্ছে অবস্থা। তো এখন কালকে সেটা আসবে কিনা, এটা এরকম একটা নোটিশ অবশ্য দিয়ে দেবে, আমাদের গ্রুপে দিয়ে দিলে আমরা সেটা তোমাদেরকে আবার জানাই দিতে পারবো। হ্যাঁ, তোমাদের ফেসবুক গ্রুপে আবার আমরা দিয়ে দিতে পারবো। হ্যাঁ, তো সেরকম কোনো নোটিশ এখনো পর্যন্ত আমরা পাই নাই, যে কারণে তোমাদেরকে জানাতে পারছি না এই বিষয়টা নিয়ে। তো ওকে ডিয়ার স্টুডেন্ট, তো আমরা বেসিক্যালি যেটা তোমাদের এটা নিয়ে অরিড হওয়ার কিছু নেই, আমরা জানাই দিব। হ্যাঁ, আমরা জানাই দিব ইনশাল্লাহ, এটা নিয়ে টেনশন করো না। যখনই আমাদের আপডেট আসবে তোমাদের কবে বেতন দিতে হবে বা কবে কলেজ স্বাভাবিকভাবে খুলবে, সব ইনফরমেশন আমরা দিয়ে দেবো ইনশাল্লাহ। ওকে, তো চলো যাওয়া যাক, আমরা আজকের ক্লাসের আলোচনা শুরু করি। দেখো, আমরা আজকে 4টা সিকিউ মূলত আমরা এখানে উপস্থাপন করেছি, তার মধ্যে 2টা সিকিউ এর হিন্টসটা আমি দিয়ে দিয়েছি, আনসারটা কিভাবে লিখতে হবে, আর 2টা সিকিউ এর আনসারটা মূলত এখানে তোমাদেরকে তৈরি করতে হবে। হ্যাঁ,
সেই দুইটা সিকিউর আনসারটা তোমরা রেডি করবে। পরের ক্লাসে আমরা সেটার আনসারটা তোমাদের কাছ থেকে জানার চেষ্টা করব। ওকে ডিয়ার স্টুডেন্ট, তাহলে দেখো আমরা প্রথম যে উদ্দীপকটা সেটা নিয়ে আলোচনা শুরু করি। প্রথম উদ্দীপকে যেটা বলছে দেখো, সিগমা শিল্প বিল্ডার্স লিমিটেড নতুন একটি প্রতিষ্ঠান। তাদের প্রধান কার্যালয় খুলনা রূপসা নদীর তীরে একটি একতলা ভবনে অবস্থিত। অফিসের আয়তন 10,000 বর্গফুট। প্রধান নির্বাহী ও প্রধান প্রকৌশলীর জন্য অফিসের এক প্রান্তে কাজ দিয়ে দুটি কক্ষ আছে। অন্যরা দুই সারিতে টেবিল ও চেয়ার নিয়ে বসে। প্রত্যেকের বসার স্থান 3.5 ফুট উচ্চতায় পার্টিকেল দ্বারা বিভক্ত। সিগমা শিল্প বিল্ডার্স লিমিটেড প্রাথমিকভাবে শুধুমাত্র 50,000 টন ধারণ ক্ষমতা সম্পন্ন মালবাহী জাহাজ নির্মাণের সিদ্ধান্ত গ্রহণ করে। তো ডিয়ার স্টুডেন্ট, তোমরা দেখো একটু খেয়াল করে এখানে কি বলছে, কয়েকটা বিষয় কিন্তু আমাদেরকে একটু লক্ষ্য করতে হবে আমাদের এই উদ্দীপকের মাধ্যমে আমরা একটু জানার চেষ্টা করব। যেমন বলছে, সিগমা শিল্প বিল্ডার্স লিমিটেড একটি নতুন প্রতিষ্ঠান। বেসিক্যালি তাদের প্রধান কার্যালয় খুলনা রূপসা নদীর তীরে একটি একতলা ভবনে অবস্থিত। অফিসের আয়তন 10,000 বর্গফুট। প্রধান নির্বাহী প্রধান প্রকৌশলীর জন্য অফিসের এক প্রান্তে কাজ দিয়ে দুটি কক্ষ তৈরি করা আছে এবং অন্য যে সমস্ত এমপ্লয়িরা আছেন তারা দুই সারিতে টেবিল ও চেয়ার নিয়ে বসেন, দুইটা সারিতে আর কি। এবং প্রত্যেকের বসার জন্য তোমার 3.5 ফুট উচ্চতায় পার্টিকেল দ্বারা এটা বিভক্ত করা আছে। প্রত্যেকের জন্য আলাদা আলাদা ডেস্ক সিস্টেম করা, যেটা আমরা ব্যাংকগুলোতে দেখতে পাই। ব্যাংকগুলোতে দেখবা যে ভিতরের দিকে যারা অফিসাররা বসেন তাদের প্রত্যেকের জন্য আলাদা আলাদা একটা করা থাকে, রুম সিস্টেম করা থাকে আর কি। সেটার উচ্চতা হচ্ছে 3.5 ফুট। আচ্ছা, সিগমা শিল্প বিল্ডার্স লিমিটেড প্রাথমিকভাবে শুধুমাত্র 50,000 টন ক্ষমতা সম্পন্ন মালবাহী জাহাজ নির্মাণের সিদ্ধান্ত গ্রহণ করেন। তো এই হচ্ছে বেসিক্যালি আমাদের কোশ্চেন, তো উদ্দীপক। এখন এটার আলোকে আমাদের যে কোশ্চেনগুলোর আনসার তৈরি করতে হবে সেগুলো হচ্ছে নাম্বার ক। দেখো, মিশ্র বিন্যাস কি? মিশ্র বিন্যাস কি? খ, পণ্যের প্রকৃতি কিভাবে বিন্যাসকে প্রভাবিত করে? গ, সিগমা শিল্প বিল্ডার্স এর প্রধান কার্যালয়ে কি ধরনের অফিস বিন্যাস ব্যবহার করা হয়েছে? ব্যাখ্যা করো। ঘ, ব্যবসায়িক কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য সিগমা শিল্প বিল্ডার্স এর উপযুক্ত কারখানা লেআউট কি হবে? যুক্তি সহ ব্যাখ্যা করো। আচ্ছা, তাহলে এখানে কি বলছে দেখো, মিশ্র বিন্যাস কি? পণ্যের প্রকৃতি কিভাবে বিন্যাসকে প্রভাবিত করে? সিগমা শিল্প বিল্ডার্স এর প্রধান কার্যালয়ে কি ধরনের অফিস বিন্যাস ব্যবহার করা হয়েছে সেটা ব্যাখ্যা করো। কি ধরনের অফিস বিন্যাস ব্যবহার করা হয়েছে সেটা ব্যাখ্যা করতে হবে। আচ্ছা, এখন তোমাদেরকে একটু বলে রাখি, সেটা হচ্ছে তোমাদের আমাদের এখানে যেটা আসছে সেটা হচ্ছে প্রথম যে দুইটা কোশ্চেন, মিশ্র বিন্যাস কি, এই মিশ্র বিন্যাস কি, এই কোশ্চেনের আনসারটা কিন্তু আমরা ইজিলি বই থেকে পেয়ে যাব। খ নম্বর যেটা আসছে, পণ্যের প্রকৃতি কিভাবে বিন্যাসকে প্রভাবিত করে। পণ্যের প্রকৃতি কিভাবে বিন্যাসকে প্রভাবিত করে সেই বিষয়টাও কিন্তু আমরা সরাসরি বই থেকে আমরা পেয়ে যাব, বা বইয়ের আলোকে এটার আনসারটা আমাদের ইজিলি আমরা বের করতে পারবো। আর গ নম্বর এবং ঘ নম্বর কোশ্চেনের আনসার দুটো একটু টেকনিক্যাল, সেটাই আমরা হিন্টসটা তোমাদেরকে জানিয়ে দেবো যে কিভাবে এটার আনসারটা তোমাদেরকে লিখতে হবে। যেমন ধরো, সিগমা শিল্প বিল্ডার্স এর প্রধান কার্যালয়ে কি ধরনের অফিস বিন্যাস ব্যবহার করা হয়েছে ব্যাখ্যা করো। দেখো, এখানে কিন্তু অফিস বিন্যাস করা হয়েছে এবং সেটা কিভাবে এই অফিসটা বিন্যাস করা হয়েছে, কি ধরনের বিন্যাস করা হয়েছে সিগমা বিল্ডার্স এর অফিসটি, সেটা আমরা ব্যাখ্যা করব। আর ঘ নম্বর যেটা বলছে, ব্যবসায়িক কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য
সিগমা শিল্প বিল্ডার্সের উপযুক্ত কারখানা লেআউট কি হবে সেটা যুক্তি সহকারে আমাদেরকে ব্যাখ্যা করতে হবে। তো এই হচ্ছে বেসিক্যালি আমাদের কোশ্চেন। তো এটার আনসারটা আমাদেরকে তৈরি করতে হবে। তো আমরা গ নম্বর কোশ্চেনের আনসারটা একটু দেখি। গ নম্বরে যেটা বলছে দেখো, উদ্দীপকে উল্লেখিত প্রতিষ্ঠানটি যে ধরনের বিন্যাস ব্যবহার করেছে তার নাম হলো অফিস ল্যান্ডস্কেপিং, অর্থাৎ অফিস ল্যান্ডস্কেপিং এর আলোকে এটা ব্যাখ্যা দিতে হবে। তোমার এখানে যে বিষয়টা বলছে সেটা হচ্ছে যে অফিস বিন্যাসের ক্ষেত্রে অফিসের সকল কর্মকর্তা কর্মচারীদের বড় একটি খোলা কক্ষে রেখে তাদের কাঁধের উচ্চতায় বিভাজন দিয়ে বিন্যাস করা হয়, সেটাকে বেসিক্যালি আমরা ল্যান্ডস্কেপিং বলে থাকি। মানে আমরা এই যে একটু আগে যেটা বললাম যে ল্যান্ডস্কেপিং অফিস এর আলোকে বেসিক্যালি এটা করা হয়েছে। তো এখন এই জন্য আমরা একটু হিন্টস দিলাম যে ল্যান্ডস্কেপিংটা বেসিক্যালি কি। ল্যান্ডস্কেপিংটা হচ্ছে যখন কোনো অফিস, বিশেষ করে অফিসের কর্মকর্তা বা কর্মচারী যারা থাকবে তাদের প্রত্যেকের রুমটা বেসিক্যালি খোলা থাকবে, কিন্তু কাঁধের উচ্চতায় তাদের ইয়েটা বিভাজন করা থাকবে। অর্থাৎ চাইলে এক রুম থেকে আরেক রুমের ইয়েটা বোঝা যাবে, দেখা যাবে বা করা যাবে, কিন্তু বসে থাকা অবস্থায় কিন্তু একজন আরেকজনের কে দেখা যাবে না। হ্যাঁ, মানে মোটামুটি ভাবে এটা ডিভাইডেড করা থাকবে, আলাদা করা থাকবে। তো এই ধরনের সিস্টেমটাকে বেসিক্যালি আমরা অফিস ল্যান্ডস্কেপিং বলে থাকি। তো এই অফিস ল্যান্ডস্কেপিং সিস্টেমটাই বেসিক্যালি, বিন্যাসটাই বেসিক্যালি আমরা এই সিগমা শিল্প তোমার প্রতিষ্ঠানটি বেসিক্যালি এই ধরনের ল্যান্ডস্কেপিং, অফিস ল্যান্ডস্কেপিং বিন্যাস ব্যবহার করেছেন। এটা হচ্ছে ইম্পর্টেন্ট। এরপরে যেটা আসছে তোমার ঘ নম্বর কোশ্চেনটা আমরা একটু দেখি। ব্যবসায়িক কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য সিগমা শিল্প বিল্ডার্স লিমিটেডের উপযুক্ত কারখানা লেআউট কি হবে, যুক্তি সহ ব্যাখ্যা করো। আচ্ছা, ব্যবসায়িক কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য, ব্যবসায়িক কার্যক্রমটাকে আমরা সুষ্ঠুভাবে সম্পাদন করতে চাই, এই জন্য সিগমা শিল্প বিল্ডার্স লিমিটেডের উপযুক্ত কারখানা লেআউটটি কি হবে সেটা যুক্তি সহ আমাদেরকে ব্যাখ্যা করতে হবে। ওকে, তো এই হচ্ছে বেসিক্যালি আমাদের মূল বিষয়। তো আমরা ব্যবসায়িক কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য সিগমা শিল্প বিল্ডার্স লিমিটেডের উপযুক্ত কারখানা লেআউট কি হবে সেটা আমরা যুক্তি সহ ব্যাখ্যা করব। তো দেখো একটু খেয়াল করে, ব্যবসায়িক কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য সিগমা শিল্প বিল্ডার্স লিমিটেডের স্থির বিন্যাস করতে হবে। কি বিন্যাস করতে হবে? স্থির বিন্যাস করতে হবে। স্থির বিন্যাসের আলোকে ব্যাখ্যা দিতে হবে। আচ্ছা, কেন এটা স্থির বিন্যাস করতে হবে সেটাও আমাদেরকে একটু খেয়াল করো। যে ব্যবসায়িক কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য, যেহেতু আমাদের এখানে সিগমা শিল্প বিল্ডার্স, খেয়াল করো, একটা সিগমা শিল্প বিল্ডার্স লিমিটেড একটি নতুন প্রতিষ্ঠান। এদের প্রধান কার্যালয় কেন হচ্ছে রূপসা নদীর তীরে একটি একতলা ভবনে অবস্থিত, এবং এটা 10,000 বর্গফুট নিয়ে মূলত কাজটা সেখানে তারা করে। তো এখন কোশ্চেন হচ্ছে কেন এটা স্থির বিন্যাসটা আমরা ফলো করব? কারণ হচ্ছে যে ওই নির্দিষ্ট প্লেসেই কিন্তু তাদের সকল কার্যক্রম সম্পন্ন করতে হবে, এবং সেখানে তাদের কাজ করার জন্য যে সমস্ত মেশিনারি, যে সমস্ত ইকুইপমেন্ট, যে সমস্ত ফার্নিচার বা যা যা প্রয়োজন হবে এভরিথিং কিন্তু সেখানে হাজির করতে হবে, এবং সেখানে হাজির করে, সেখানে উপস্থিত করে, সেখানে বসেই কিন্তু আমরা সমস্ত কার্যক্রম পরিচালনা করব। তো এই কারণে বেসিক্যালি আমাদের এখানে স্থির বিন্যাস কার্যক্রম আমাদেরকে ফলো করতে হবে। তো এই হচ্ছে বেসিক্যালি আমাদের 1 নম্বর কোশ্চেনের আনসারটা কি হবে সেটার সংক্ষিপ্ত ভাবে সেটার আমরা একটা দিক নির্দেশনা দেওয়ার চেষ্টা করেছি। ওকে ডিয়ার স্টুডেন্ট, এবার চলে আসি আমরা 2 নম্বর ইয়েটা আমরা জানবো। 2 নম্বর সিকিউটা আমরা একটু জেনে নিই। 2 নম্বর সিকিউ বলছে, জনাব বাশার সাভারের কাঠগড়া নামক স্থানে একটি গার্মেন্টস শিল্প স্থাপন করে। কারখানার 4র্থ তলায় কাপড় কাটা হয় এবং দ্বিতীয় ও তৃতীয় তলায় কাপড় সেলাইয়ের নিচতলায় ওয়াশিং ও প্যাকেটজাত করা হয়। কারখানার লিফটেরও ব্যবস্থা রয়েছে। শ্রমিকরা যাতে নির্বিঘ্নে কাজ করতে পারে এবং সময় সাশ্রয় হয় তা বিবেচনা করে
পাশের খালি জায়গায় একটি খুচরা দোকান স্থাপন করেন। শ্রমিকরা এখান থেকে সহজেই তাদের পছন্দ মতো চাল, ডাল, তেল, লবণ ইত্যাদি পণ্য ন্যায্য মূল্যে পেয়ে থাকে। ক নম্বর কোশ্চেন হচ্ছে গোদাম বিন্যাস কি, যেটা আমরা সরাসরি বই থেকে পাবো। খ নম্বর কোশ্চেন হচ্ছে বিন্যাসের উৎপাদন ব্যয় হ্রাসে সহায়ক ব্যাখ্যা করো। আর গ নম্বর উদ্দীপকে কোন ধরনের বিন্যাস অনুসরণ করা হয়েছে সেটা ব্যাখ্যা করো। ঘ নম্বর সম্প্রতি জনাব বাশারের গৃহীত বিন্যাসের নাম উল্লেখপূর্বক এ ধরনের সিদ্ধান্তের যৌক্তিকতা বিশ্লেষণ করো। তো এই হচ্ছে চারটা কোশ্চেন আমাদের, যেটার ক এবং খ নম্বর কোশ্চেনের আনসারটা আমরা সরাসরি বই থেকে পেয়ে যাব। আর গ এবং ঘ নম্বর কোশ্চেনের আনসারের হিন্টসটা আমরা দিয়ে দেব। দেখো ডিয়ার স্টুডেন্ট, একটু খেয়াল করে আমরা সিকিউটা আবার একটু পড়বো। উদ্দীপকটা জনাব বাশার সাভারের কাঠগড়া নামক একটি স্থানে একটি গার্মেন্ট শিল্প স্থাপন করেন। কাঠগড়া নামক স্থানে একটি গার্মেন্ট শিল্প কি করেন? স্থাপন করেন। কারখানার চতুর্থ তলায় কাপড় কাটা হয়, দ্বিতীয় এবং তৃতীয় তলায় কাপড় সেলাই এবং নিচতলায় ওয়াশিং ও প্যাকেটজাত করা হয়। এবং নিচতলায় কি করা হয়? ওয়াশিং ও প্যাকেটজাত করা হয়। কারখানার সিঁড়ি খুবই প্রশস্ত হয়, শ্রমিকরা সহজেই ওঠানামা করতে পারে। তাছাড়া লিফটেরও ব্যবস্থা রয়েছে। তার সিঁড়িগুলো খুবই প্রশস্ত যাতে শ্রমিকরা সহজে ওঠানামা করতে পারে, পাশাপাশি সেখানে লিফটেরও ব্যবস্থা আছে, শ্রমিকরা যাতে নির্বিঘ্নে কাজ ব্যবস্থা রয়েছে। আচ্ছা, শ্রমিকরা যাতে নির্বিঘ্নে কাজ করতে পারে এবং সময় সাশ্রয় হয় সেই কথা বিবেচনা করে পাশের খালি জায়গায় একটি খুচরা দোকান স্থাপন করা হয়েছে, যেখান থেকে শ্রমিকরা সহজেই তাদের পছন্দ মতো চাল, ডাল, তেল, লবণ ইত্যাদি পণ্য ন্যায্য মূল্যে পেয়ে থাকে। ওকে ডিয়ার স্টুডেন্ট, তাহলে আমরা দেখো এখানে কোন ধরনের বিন্যাস আমরা ব্যবহার করেছি। দেখো গ নম্বর উদ্দীপকে কোন ধরনের বিন্যাস অনুসরণ করা হয়েছে ব্যাখ্যা করো। কোন ধরনের বিন্যাস অনুসরণ করা হয়েছে সেটা ব্যাখ্যা করো। বলতে পারবে তোমরা কোন ধরনের বিন্যাস আমরা ব্যবহার করেছি? আমরা হিন্টসটা দিয়ে দিচ্ছি। দেখো, প্রক্রিয়া বিন্যাস অনুসরণ করা হয়েছে, এর আলোকে এটা ব্যাখ্যা করতে হবে। এখন কোশ্চেন হচ্ছে কেন এটা প্রকৃত বিন্যাস হলো সেটা আমাদেরকে একটু বলতে হবে। কেন এটা বিন্যাস হলো সেটা কি বলতে পারবে তোমরা? অফিস বিন্যাসটা কেন হলো এটা কি তোমরা বুঝতে পারছো? রেস্টুরেন্ট, তোমরা কি বুঝতে পারছো যে এটা কেন অফিস বিন্যাস হলো? স্যার আরেকবার বুঝাই দিবেন। আচ্ছা, এখানে একটু খেয়াল করো, জনাব বাশার সাভারের কাঠগড়া নামক একটি স্থানে একটি গার্মেন্ট শিল্প স্থাপন করেন। কারখানার চতুর্থ তলায় কাপড় কাটা হয়, দ্বিতীয় তৃতীয় তলায় কাপড় সেলাই করা হয়, নিচতলায় ওয়াশিং এবং প্যাকেটজাত করা হয় এবং কারখানার সিঁড়ি খুবই প্রশস্ত হয়, শ্রমিকরা সহজেই ওঠানামা করতে পারে। তাছাড়া সেখানে একটি লিফটের ব্যবস্থা আছে। শ্রমিকরা যাতে নির্বিঘ্নে কাজ করতে পারে এবং তাদের সময় সাশ্রয় হয় এই বিষয়টা বিবেচনা করে পাশের একটি খালি জায়গায় একটি খুচরা দোকানের স্থাপন করেন, যেখান থেকে শ্রমিকরা চাল, ডাল, তেল, লবণ সহ ইত্যাদি নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো তারা সেখান থেকে কিনতে পারে। তো এই হচ্ছে সিস্টেম, উদ্দীপকটা। তো এখানে আমরা কেন প্রক্রিয়া বিন্যাস ব্যবহার করেছি, এখানে উদ্দীপকে কোন ধরনের বিন্যাস অনুসরণ করা হয়েছে বলা হচ্ছে যে এখানে প্রক্রিয়া বিন্যাস ব্যবহার করা হয়েছে। কেন প্রক্রিয়া বিন্যাস ব্যবহার করা হয়েছে? কারণ দেখো একটু খেয়াল করে, যে এখানে দেখো চতুর্থ তলায় কাপড় কাটা হচ্ছে, দ্বিতীয় তৃতীয় তলায় সেলাই করা হচ্ছে, নিচতলায় সেটা ওয়াশিং করা হচ্ছে এবং প্যাকেটজাত করা হচ্ছে। তার মানে সবকিছু কিন্তু একটা প্রক্রিয়া মেনটেন করে করা হচ্ছে, সিস্টেমেটিক ওয়েতে হচ্ছে।
অর্থাৎ এক এক ফ্লোরে এক এক ধরনের কাজ করা হচ্ছে, মানে সবগুলো কিন্তু জিনিস একই ফ্লোরে করা হচ্ছে না, কোনো যেখানে সেখানেও কিন্তু রাখা হচ্ছে না, সবকিছু কিন্তু একটা প্রক্রিয়া বা সিস্টেম অনুসরণ করে আমরা কাজটা সম্পূর্ণ করছি, যে কারণে এটাকে আমরা বলছি প্রক্রিয়া বিন্যাস অনুসরণের। তার মানে যেটা জনাব বাশার মূলত যে বিন্যাসটা অনুসরণ করেছেন সেটা হচ্ছে প্রক্রিয়া বিন্যাস। প্রক্রিয়া বিন্যাস অনুসরণ করেই মূলত সে তার কার্য মানে টোটাল অফিসটাকে সে বিন্যাস করেছে। আচ্ছা, এবার চলে আসে ঘ নাম্বার কোশ্চেন। সম্প্রতি জনাব বাশারের গৃহীত বিন্যাসের নাম উল্লেখপূর্বক এ ধরনের সিদ্ধান্তের যৌক্তিকতা বিশ্লেষণ করো। তাহলে কি বলা হচ্ছে, সম্প্রতি জনাব বাশারের গৃহীত বিন্যাসের নাম উল্লেখপূর্বক এ ধরনের সিদ্ধান্তের যৌক্তিকতা বিশ্লেষণ করো। তাহলে সম্প্রতি জনাব বাশার যে এখানে বলছে যে শ্রমিকরা এখান থেকে সহজে তাদের পছন্দ চাল রাখতে। আচ্ছা, তাহলে সম্প্রতি জনাব বাশারের গৃহীত বিন্যাসের নাম উল্লেখ করব, মানে যে বিন্যাসটি তিনি বর্তমানে গ্রহণ করছেন সেটার নাম উল্লেখ করব, এই সিদ্ধান্তের যৌক্তিকতা বিশ্লেষণ করো। তার মানে সে যে সিদ্ধান্তটা গ্রহণ করছে এটার যৌক্তিকতা আছে কিনা সেটা আমাদেরকে ব্যাখ্যা করতে হবে। যেমন ধরো, খুচরা কেন্দ্র বিন্যাস অনুসরণ করা হয়েছে, এখানে কেন খুচরা কেন্দ্র বিন্যাস অনুসরণ করা হচ্ছে যৌক্তিকতার আলোকে ব্যাখ্যা করতে। এখন খুচরা কেন্দ্র বলতে এই যে দেখো তার করার জন্য শ্রমিকদের কাজের যাতে বিঘ্ন না ঘটে এই বিষয়টা মাথায় রেখে পাশে যে খালি জায়গা ছিল সেখানে কিন্তু একটা খুচরা দোকানে স্থাপন করা হয়েছে, সেটা এই প্রতিষ্ঠানের পক্ষ থেকেই কিন্তু সেটা ব্যবস্থা করা হচ্ছে এবং সেখান থেকে ন্যায্য মূল্যে শ্রমিকরা বা অফিস কর্মকর্তা কর্মচারীরা তারা চাল ডাল লবণ এবং সহ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র তারা কিনতে পারছে, যে কারণে এই ধরনের বিন্যাসটাকে বলা হচ্ছে খুচরা কেন্দ্র বিন্যাস, যেটা অনুসরণ করা হয়েছে। এবং এটা কেন করা হয়েছে, কেন আমরা এটাকে বলছি সেটা নিশ্চয়ই বুঝতে পারছো, এবং এটার আলোকেই মূলত বেসিক্যালি আমাদের এই কোশ্চেনটা ব্যাখ্যা করতে হবে। তো এই হচ্ছে বেসিক্যালি আমাদের প্রথম দুইটা কোশ্চেনের আনসারটা কিভাবে লিখবো সেটার হিন্টস। এরপরে আমরা চলে আসি নেক্সট কোশ্চেনটা। 3 নম্বর কোশ্চেনটা আমাদেরকে একটু খেয়াল করতে হবে। 3 নম্বর সিকিউটা একটু সবাই পড়ো। তোমরা পড়ছো? এটা একটু মনোযোগ দিয়ে পড়ো সবাই। আমি অন্য একটা জিনিস দেখতেছি ওর মধ্যে। হ্যাঁ, তোমরা একটু পড়ো, আমি একটু অন্য একটা জিনিস আমি একটু খুঁজতেছি, দেখি সেটা তোমাদের সাথে শেয়ার করবো। হ্যাঁ, তোমরা পড়ছো? জি স্যার। আচ্ছা, পড়ে কিছু বুঝতে পারছো? আচ্ছা, আমি এবার আমার সাথে একটু পড়ো, পড়ে আমি পুরো বিষয়টা একটু তোমাদেরকে বুঝাই দেবো ইনশাআল্লাহ। দেখো একটু খেয়াল করে, বগুড়ার আকবরিয়া কনফেকশনারি ফুড প্রোডাক্টস প্রতিষ্ঠানটি বিভিন্ন শহরে নিজস্ব শোরুমের মাধ্যমে বেকারি পণ্য সামগ্রী বিক্রি করেন। চাহিদা বৃদ্ধি পাওয়ায় উৎপাদিত পণ্য এখন মজুদ রাখার চিন্তা ভাবনা করছে। একটু খেয়াল করে দেখো, খুব সিম্পল, কিন্তু একটু একটা উদ্দীপকটা খুবই ভেরি সিম্পল, কিন্তু এখানে আনসারগুলো একটু টেকনিক্যালি আমাদেরকে বের করতে হবে। বগুড়ার আকবরিয়া কনফেকশনারি ফুড প্রোডাক্টস প্রতিষ্ঠানটি বিভিন্ন শহরে নিজস্ব শোরুমের মাধ্যমে বেকারি পণ্য সামগ্রী বিক্রি করে। চাহিদা বৃদ্ধি পাওয়ায় উৎপাদিত পণ্য এখন মজুত রাখার কথা চিন্তা ভাবনা করছেন। যেহেতু তাদের চাহিদা বৃদ্ধি পাচ্ছে, এই জন্য তারা চাচ্ছে যে সবসময় তো আসলে সমানভাবে প্রোডাকশন করা সম্ভব হয় না, এই জন্য যখন বেশি প্রোডাকশন করা হয় তখন বেশি প্রোডাকশন করে সেটা পরে আবার সাপ্লাই দেওয়ার জন্য ব্যবস্থা করে রাখা হয়। আমরা বলছে লেআউট কি, দেখো লেআউট কি। খ, কারখানার বিন্যাস বলতে কি বোঝায়? গ, আকবরিয়া কনফেকশনারি ফুড প্রোডাক্টস কোন ধরনের লেআউট অনুসরণ করেছে ব্যাখ্যা করো। ঘ, আকবরিয়া কনফেকশনারি ফুড প্রোডাক্টস কর্তৃক উৎপাদিত পণ্য মজুত রাখার সিদ্ধান্ত
কতটুকু বাস্তবসম্মত বলে তুমি মনে করো? তোমার মতামত দিতে হবে। তাহলে দেখো ডিয়ার স্টুডেন্ট, লেআউট কি, এই কোশ্চেনের আনসারটা তো আমরা সরাসরি বই থেকে পেয়ে যাব। কারখানার বিন্যাস বলতে কি বোঝায় সেটাও আমরা পেয়ে যাব। কিন্তু গ এবং ঘ নাম্বার কোশ্চেনটা একটু খেয়াল করে মনোযোগ দিয়ে, আকবরিয়া কনফেকশনারি ফুড প্রোডাক্টস কোন ধরনের লেআউট অনুসরণ করেছে সেটা আমাদেরকে ব্যাখ্যা করতে হবে। তাহলে একটু বলো তো এখানে কোন ধরনের লেআউটটা অনুসরণ করছে বগুড়ার আকবরিয়া কনফেকশনারি? স্যার প্রসেস লেআউট। কি বলা হচ্ছে? প্রসেস লেআউট। প্রসেস লেআউট হবে। দেখি প্রসেস লেআউট হবে বলছো? জি স্যার। আচ্ছা, হ্যাঁ, কেন প্রসেস লেআউট হবে একটু ব্যাখ্যা করবা? আকবরিয়া ফুড প্রোডাক্টস প্রতিষ্ঠানটি বিভিন্ন শহরে নিজস্ব শোরুমের মাধ্যমে, দেখো বিভিন্ন শহরে নিজস্ব শোরুমের মাধ্যমে তাদের বেকারি সামগ্রী বিক্রি করে। হ্যাঁ, এটা হচ্ছে নিজস্ব শোরুমের মাধ্যমে তাদের বেকারির যে প্রোডাক্টগুলো আছে তারা বিক্রি করে, অন্য কোনো দোকানের মাধ্যমে কিন্তু তারা বিক্রি করে না, নিজস্ব মাধ্যমে। তার মানে স্যার নিজস্ব শহরের শোরুমে করে বিক্রি, তাই? হ্যাঁ হ্যাঁ, নিজস্ব শোরুমের মাধ্যমে, তার মানে একটা সিস্টেমেটিক ওয়েতে বা একটা প্রক্রিয়া অনুসরণ করার মাধ্যমে তারা কি করে, তারা তাদের এই ইয়েটা কি বলে, তাদের প্রোডাক্টগুলো সেল করে থাকে এবং তাদের শোরুমগুলোও কিন্তু একটা নির্দিষ্ট প্রক্রিয়া অনুসরণ করার মাধ্যমে কিন্তু সেটা বিন্যাস করে থাকে। এই কারণে বলা হচ্ছে এটা প্রসেস বিন্যাস অনুসরণ করেছে। আচ্ছা, এখন এরপরে ঘ নম্বর কোশ্চেনটা দেখো, আকবরিয়া কনফেকশনারি ফুড প্রোডাক্টস কর্তৃক উৎপাদিত পণ্য সামগ্রী মজুদ রাখার সিদ্ধান্ত কতটুকু বাস্তবসম্মত? এবং তাদের যেহেতু চাহিদা বৃদ্ধি পাচ্ছে, তাই না, চাহিদা বৃদ্ধি পাওয়ার কারণে তারা সিদ্ধান্ত নিচ্ছে যে তারা তাদের ইয়েটা কি করবে, মজুদ রাখবে, তাই না, মজুদ মানে স্টোর করে রাখবে, উৎপাদন করে রেগুলার বেসিসে উৎপাদন করে এটা স্টোর করে রাখবে, তারপর চাহিদা অনুযায়ী সেটা সাপ্লাই দিবে। তো এটা কতটা বাস্তবসম্মত বলে তুমি মনে করো সেটা তোমাকে ব্যাখ্যা করতে হবে। এটা কি বলতে পারবা কতটা বাস্তবসম্মত? এটা কি বাস্তবসম্মত কিনা? নো স্যার। কেন বাস্তবসম্মত না? কনফেকশনারি ফুড প্রোডাক্টস কর্তৃক উৎপাদিত পণ্য মজুত রাখার সিদ্ধান্ত কতটুকু বাস্তবসম্মত বলে তুমি মনে করো? তোমার মতামত দাও। তুমি তো বলছো যে বাস্তবসম্মত না, তাই তো? আচ্ছা, তাহলে কেন বাস্তবসম্মত না সেটা আমাদেরকে একটু ব্যাখ্যা করতে হবে। বলো তো কেন বাস্তবসম্মত না? বলতে পারবে? বাস্তবসম্মত নয় কারণ হচ্ছে, একটু খেয়াল করো এখানে, হ্যাঁ একটু খেয়াল করো ব্যাখ্যাটা কিভাবে হবে। বাস্তবসম্মত না, হ্যাঁ বাস্তবসম্মত না হওয়ার কারণ হচ্ছে যে তোমার এখানে আকবরিয়া কনফেকশনারি ফুড প্রোডাকশন করে, কনফেকশনারি, তার মানে এটা বলা যায় দীর্ঘদিন ধরে কিন্তু এটা স্টোর করে রাখা যায় না। কনফেকশনারি আইটেমগুলোর মেয়াদ কিন্তু খুবই অল্প সময়ের জন্য। যেমন ধরো পাউরুটি উৎপাদন করা হয় মাত্র 3 দিন 4 দিন ম্যাক্সিমাম সময় থাকে এটার এক্সপায়ার ডেট। বিস্কিট এগুলো ম্যাক্সিমাম ধরো হয়তো 15 দিন বা 1 মাস, এর বেশি কিন্তু থাকে না। তার মানে হচ্ছে যে এই যে ফুড প্রোডাক্টগুলো তারা কনফেকশনারি আইটেমগুলো তারা তৈরি করে, যেটার মেয়াদ কিন্তু বেশি দিনের জন্য থাকে না। সে কারণে এই আইটেমগুলো ইয়ে করার জন্য মজুদ রাখার সিদ্ধান্তটা বাস্তবসম্মত নয়। কারণ যদি মজুদ রাখা হয় এবং চাহিদা অনুযায়ী সাপ্লাই দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়, তাহলে সেক্ষেত্রে এটার অধিকাংশ পণ্যগুলো নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। সে কারণেই বেসিক্যালি এই মজুদ রাখার সিদ্ধান্তটা বাস্তবসম্মত নয়। উৎপাদন করবে সাথে সাথে সাপ্লাই দিয়ে দেবে, এভাবে এটা করতে হবে, কারণ যেহেতু এই ধরনের প্রোডাক্টের মেয়াদ খুবই কম সময় ধরে থাকে। ওকে ডিয়ার স্টুডেন্ট, এরপরে যেটা আসছে সেটা হচ্ছে নেক্সট, এবং আমাদের আরেকটা সিকিউ আছে, খেয়াল করে একটু মনোযোগ দিয়ে সিকিউটা আমাদেরকে পড়তে হবে। নিম্নের চিত্র দুটি লক্ষ্য করো। চিত্র ক,
জরুরি বিভাগ, নাক কান গলা, মেডিসিন বিভাগ, রক্ত সঞ্চালন বিভাগ। আর বহির্বিভাগ, সরি এটা আছে, এরপরে আবার মা ও শিশু বিভাগ, নিউরোলজি বিভাগ, অপারেশন থিয়েটার। একটা হসপিটালের বিভিন্ন বিভাগ, বিশেষ করে 6টা বিভাগের কথা এখানে বলা হচ্ছে। তো জরুরি বিভাগ এবং তোমার জরুরি বিভাগ এবং তোমার কি আছে, এবং তোমার বহির্বিভাগও আছে। তো 2টা বিভাগের কথাই এখানে বলা হচ্ছে, সেটা আমরা একটু খেয়াল করি। আচ্ছা, তো 2টা বিভাগে দেখো সবগুলো বিষয় কিন্তু এখানে আসছে। তোমার কিছুটা ডাইরেক্ট, কোনোটা আবার ইনডাইরেক্টলি তোমার এটা আসছে আর কি। তো বহির্বিভাগে সাধারণত যেমন মা ও শিশু বিভাগ, তোমার অপারেশন থিয়েটার আছে, সমস্যা নেই। অনেক সময় দেখা যাচ্ছে ডাইরেক্ট থাকে, অনেক সময় দেখা যাচ্ছে ইনডাইরেক্টলি থাকে, কিন্তু প্রত্যেকটা বিভাগের সাথে প্রত্যেকটা বিভাগের একটা লিঙ্কেজ আছে। আচ্ছা, আর খ নম্বর চিত্র দেখো, কাঁচামাল সংগ্রহ বিভাগ, মিক্সিং বিভাগ, উৎপাদন বিভাগ, প্যাকিং বিভাগ, ডেলিভারি বিভাগ। তো এইভাবে দেখো 5টা বিভাগের কথা এখানে বলা হচ্ছে। তো ওকে ডিয়ার স্টুডেন্ট, তো এই হচ্ছে বেসিক্যালি আমাদের ইনফরমেশন গুলো। এই ইনফরমেশন থেকে এবার আমরা যেটা দেখব সেটা হচ্ছে যে এখানে কি কি কোশ্চেন হতে পারে। দেখো কোশ্চেন গুলো হচ্ছে, খুচরা বিক্রয় কেন্দ্র বিন্যাস কি? খুচরা বিক্রয় কেন্দ্র বিন্যাস, যেটা আমরা বই থেকে সরাসরি পেয়ে যাব। এরপরে আসছে স্থির অবস্থান বিন্যাসকে কেন ব্যতিক্রমী বিন্যাস বলা হয়? স্থির অবস্থান বিন্যাসটা আসলে কিন্তু একটু ব্যতিক্রমী বিন্যাস, যেটা নির্দিষ্ট প্লেসে নির্দিষ্ট জায়গাতেই কিন্তু সবকিছু সেখানে হাজির করতে হয় এবং সেখানে শুধুমাত্র কাজ করতে হয়। তো এটা একটা বিষয়। আর গ নম্বর হচ্ছে, ক চিত্রটি কোন বিন্যাসকে নির্দেশ করেছে, ব্যাখ্যা করুন। ক চিত্রটি এটা কোন ধরনের বিন্যাস, যেটা আমাদেরকে একটু ব্যাখ্যা করতে বলছে। দেখো ক চিত্রটি জরুরি বিভাগ, বহির্বিভাগ। তো জরুরি বিভাগে তোমার নাক কান গলা বিভাগ, মেডিসিন বিভাগ, রক্ত সঞ্চালন বিভাগ, মা শিশু বিভাগ, নিউরোলজি বিভাগ, তোমার অপারেশন থিয়েটার, এই সবগুলো বিভাগ আছে কিনা আমাদের এটা একটু খেয়াল করতে হবে, বুঝতে পারছো? তো দেখো সবগুলো বিভাগই মোটামুটি বলা যায় জরুরি বিভাগে আছে, বহির্বিভাগেও আছে, এবং সেটা একটা সিস্টেমেটিক ওয়েতে তারা কাজ করে থাকে। এই কারণে এটাকে আমরা এটা একটা প্রক্রিয়া অনুসরণ করে কিন্তু তারা এই বিন্যাসটা সম্পূর্ণ করে থাকেন। তো এই ধরনের বিন্যাসকে আমরা বলছি কি, প্রক্রিয়া বিন্যাস। ওকে, আচ্ছা, এরপরে যেটা আসছে কোশ্চেনটা, প্রক্রিয়া বিন্যাস কেন হবে সেটা ব্যাখ্যা নিশ্চয় বুঝতে পারছো। এরপরে যেটা আসছে, চিত্র খ যে ধরনের বিন্যাসকে, দেখো চিত্র খ যে ধরনের বিন্যাসকে নির্দেশ করেছে, যে ধরনের বিন্যাসকে প্রকাশ করেছে তার সাথে চিত্র কয়ের তুলনামূলক পার্থক্য নির্ণয় করো। দেখো চিত্র ক্ষয়ের যে ধরনের বিন্যাস প্রকাশ করেছে তার সাথে চিত্র কয়ের তুলনামূলক একটা পার্থক্য আমাদেরকে উপস্থাপন করতে হবে বা তুলে ধরার জন্য নির্দেশ করা হচ্ছে। তো আমরা এটা কি হবে, এটা আনসারটা বেসিক্যালি কি হবে সেটা আমাদেরকে একটু বুঝতে হবে। দেখো এখানে পণ্য বিন্যাস এবং প্রক্রিয়া বিন্যাসের পার্থক্যর আলোকেই কিন্তু আমাদেরকে এটা লিখতে হবে। কেন লিখতে হবে? কারণ নিচের যে ইয়েটা আমরা খ নম্বর চিত্রে যেটা আমরা ইয়ে করেছি, সেটা হচ্ছে বেসিক্যালি পণ্য বিন্যাস। অর্থাৎ দেখো চিত্র খতে যে বিন্যাসটা অনুসরণ করা হচ্ছে এই ধরনের বিন্যাসকে আমরা বলছি পণ্য বিন্যাস। হ্যাঁ, কাঁচামাল সংগ্রহ করা, মিক্সিং করা, উৎপাদন করা, প্যাকিং করা এবং ডেলিভারি করা। তো এই ধরনের বিন্যাসকে আমরা পণ্য বিন্যাস বলে থাকি। আর এই পণ্য বিন্যাসের সাথে প্রক্রিয়া বিন্যাসের পার্থক্য কি সেটা আলোচনা করার মাধ্যমে, পার্থক্যটা উপস্থাপন করার মাধ্যমে আমাদের ঘ নম্বর কোশ্চেনের আনসারটা আমাদেরকে রেডি করতে হবে। অর্থাৎ দেখো চিত্র ক্ষয়ে যে ধরনের বিন্যাসকে প্রকাশ করেছে, চিত্র খতে পণ্য বিন্যাসের কথা প্রকাশ করা হয়েছে, আর চিত্র কয়ের সাথে তুলনামূলক ব্যাখ্যা করো। অর্থাৎ চিত্র কয়ের সাথে, অর্থাৎ পণ্য মূল্যকে প্রক্রিয়া বিন্যাসের সাথে, অর্থাৎ পণ্য বিন্যাসকে প্রক্রিয়া বিন্যাসের সাথে পার্থক্য করে এটা আমাদেরকে তুলে ধরতে হবে। তো এই হচ্ছে বেসিক্যালি আমাদের আনসার। ওকে ডিয়ার স্টুডেন্ট, তো এই হচ্ছে বেসিক্যালি আমাদের মূল আলোচনা আমাদের আজকের ক্লাসে। তোমাদের কারো কোনো কোশ্চেন আছে কিনা? কোশ্চেন থাকলে আমরা সেই কোশ্চেনগুলো আনসার দেওয়ার সময় পাবো। এখনো 3-4 মিনিট সময় আমাদের হাতে আছে। তোমরা চাইলে তোমাদের এই আমরা যে আলোচনা করলাম সেই আলোচনা থেকে আমরা
কোশ্চেন থাকলে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। ডিয়ার স্টুডেন্ট, হ্যাঁ বলো। কারো কোনো কোশ্চেন আছে? তোমাদের কারো কোনো কোশ্চেন আছে? স্যার হ্যাঁ স্যার বলেন। স্যার আমরা কি আগের চ্যাপ্টার গুলিতে কি রিভিশন দিব না? হ্যাঁ 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 অবশ্যই, ক্লাস তো কন্টিনিউ চলতে থাকবে। এখন আমরা এই যে আমাদের মোটামুটি 10ম অধ্যায় আমরা শেষ করলাম, কিন্তু শেষ মানে শেষ না। এখন আমরা আবার প্রথম থেকে শুরু করব। প্রথম থেকে শুরু করে পুরো জিনিসগুলো আমরা এবার খুঁটিনাটি, কারণ আমরা তো মোটামুটি একবার আলোচনা করে যতটুকু বুঝছি সমস্যা নেই। এখন তোমরা কোশ্চেন করবা, এখন তো কিছুটা হলেও বুঝতে পারছো, এখন তো আরো বুঝতে পারবা। প্রত্যেকটা ক্লাসই মানে চ্যাপ্টারে আমরা আবার রিভিশন করব, আবার আলোচনা করব, ঠিক আছে? কারণ আমাদের এই জিনিসগুলো খুব ভালোভাবে বুঝে ফেলতে হবে, যাতে আমাদের সরাসরি ক্লাস হলে তখন যেন আমাদের আর প্রবলেম না হয়, এবং তখন যেন আমরা পরীক্ষার জন্য, আর তোমাদের তো এরপরে পরীক্ষা হতে চাইছিল, সেই পরীক্ষাটা তো আবার স্থগিত হয়ে গেল। 13 তারিখ থেকে পরীক্ষা হওয়ার কথা ছিল। যাই হোক, ওটাও পরবর্তীতে জানাই দেওয়া হবে। এই রোজার আগে হবে কিনা বুঝতে পারছি না, বন্ধের মধ্যে হতেও পারে নাও পারে, মানে রোজার ইসের মধ্যে। কারণ তোমাদের পেমেন্টের একটা বিষয় আছে, সেই বিষয়টাও ক্লিয়ার করতে হবে, তারপরে তার পরীক্ষা নেওয়ার বিষয়টা আসবে। তো এখন সেটা কতটা করা যাবে বুঝতে পারছি না, দেখা যাক। যেটাই হোক, আমরা অবশ্যই তোমাদেরকে আপডেটটা জানাবো সবসময় ইনশাল্লাহ। হ্যাঁ, এটা নিয়ে টেনশনের কিছু নেই। ওকে, তো রেস্টুরেন্ট আর স্যার হ্যাঁ বলো। স্যার রোজার মধ্যেও কি আমাদের এই টাইমে ক্লাস হবে? রোজার মধ্যে এই টাইমে হবে কিনা, রোজার মধ্যে আজকে অবশ্য স্যাররা দেখলাম রুটিন নিয়ে একটু কাজ করতেছে। তো সেক্ষেত্রে মনে হয় টাইম একটু চেঞ্জ হলেও হতে পারে, আবার টাইমটা তো মোটামুটি সমস্যা না, তারপর হয়তো ক্লাসের ডিউরেশনটাও এরকমই থাকবে কিনা, বা একটু কমও থাকতে পারে, হয়তো 30 মিনিট 35 মিনিটও চলে আসতে পারে, অথবা 40 মিনিট থাকবে কিনা, থাকলেও থাকতে পারে। আচ্ছা, যদি কোনো চেঞ্জ থাকে, চেঞ্জ আসে আমি জানাই দেবো, রুটিনটা তো চেঞ্জ হলে আমি জানাই দেবো ইনশাল্লাহ, ঠিক আছে? এটা চেঞ্জ হলে আজকে বা কালকের মধ্যে চলে আসবে, চেঞ্জ হলে কালকের মধ্যে অবশ্যই আসবে, ঠিক আছে ইনশাল্লাহ। ওকে ডিয়ার স্টুডেন্ট, আর কারো কোনো কোশ্চেন আছে? আর যদি কারো কোনো কোশ্চেন না থাকে, তাহলে আমরা আমাদের আজকের ক্লাসের কার্যক্রম এখানে শেষ করতে পারি ইনশাল্লাহ, ঠিক আছে? ওকে ডিয়ার স্টুডেন্ট, তাহলে আমাদের যেহেতু আর কারো কোনো কোশ্চেন নাই, সে কারণে আমরা আমাদের ক্লাসের কার্যক্রম এখানে শেষ করছি। তো সবাই সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। এখন যেহেতু আসলে করোনা ভাইরাসের পরিস্থিতি একটু খারাপের দিকে, সেই কারণে আমরা সবাই সাবধানে থাকব, এবং সবাই পরিবারকেও আমরা সাবধানে রাখবো। সবাই ভালো থাকার চেষ্টা করবো ইনশাল্লাহ, এবং স্বাস্থ্যবিধি বাইরে গেলে সবসময় স্বাস্থ্যবিধি যেটা সরকার মানতে বলছে সেটা আমরা অবশ্যই অনুসরণ করব, এবং বিশেষ করে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন যেটা আমাদেরকে অনুসরণ করতে বলছে সেটাও আমরা অনুসরণ করে চলবো ইনশাল্লাহ, এবং সবাই ভালো থাকার চেষ্টা করব। সবাই সবার জন্য দোয়া করব। সবাই ভালো থেকো, সুস্থ থাকো। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম।